এখন ডক্টর ইউনূস যেখানে যাবেন সেখানে এই প্রতিরোধের ওনাকে সম্মুখীন হতে হবে। ঘটনাটা যা ঘটে গেল, যেখানে দেখা গেল ডক্টর ইউনূস প্রটোকলের সাথে চলে গেলেন, বিএনপির সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভাবে অপদস্থ হলেন আর ডিম খেলেন, গালি খেলেন, এটা তো দেখলাম আমরা। অন্যদিকে আবার জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের, তিনি সসম্মানে স্বাগত জানিয়ে স্লোগানের সাথে তাকে আলাদা করে নেওয়া হলো। এদের মধ্যে ঐক্যবদ্ধ ব্যাপারটা হলো নাকি আরো অনৈক্যের জায়গাটা তীব্র হলো, যে কেউ যেন কারো কেয়ার করছেন না, এরকমটা কি মনে হলো? অনেকটা তো তাই যেন মনে হয় নাকি? আপনার বিশ্লেষণ কি একটু শুনি আনিস আলমগীর। এইটা যে হবে এটা তো আমরা সবাই জানি। আপনি জানেন না, আপনিও তো টক শোতে নিচ্ছে এগুলো নিয়ে আলাপ করছেন এর আগে, ফখরুল কেন যাচ্ছেন এবং কি হতে পারে সেখানে। প্রতি বছরই এই ঘটনাগুলো হচ্ছে। এবার যেটা বাড়তি যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু দেশে গণতন্ত্রের সংকট রয়েছে বলে মনে করে মানুষ, আওয়ামী লীগ বিশেষ করে, যেহেতু তারা দেশের মধ্যে কথা বলতে পারছে না, যেহেতু তারা সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূস যেখানে যায় সেখানে তারা প্রতিরোধ গড়ে তুলবে, এটা তারই অংশ ছিল। গতবার যেটা ছিল সেটা যেমন সত্য ছিল, এটা তার চেয়েও বেশি ছিল। গতবার যখন তারা গেছে তখন আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, এখন তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তো তারা আগের থেকে শতগুণ শক্তি নিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে আসবে, বিভিন্ন প্রদেশ থেকে আনবে, যেটা তারা লন্ডনে করেছে, বিভিন্ন জায়গা থেকে, ইউরোপের বিভিন্ন জায়গা থেকে সে লন্ডনে করেছে। তো এখন ডক্টর ইউনূস যেখানে যাবেন সেখানে এই প্রতিরোধের ওনাকে সম্মুখীন হতে হবে। আর ডক্টর ইউনূসের প্রতিরোধের সম্মুখীন সেকেন্ড যদি কেউ থাকে যেটা হচ্ছে ওনারই পছন্দের রাজনৈতিক দল যেটা এনসিপি, তারাই হবে। বিএনপি কিংবা জামাত তো প্রধান টার্গেট হতে পারে না এখন আওয়ামী লীগের, বিভিন্ন জায়গায়ও তাই হবে। এনসিপি নেতা নেত্রীরা যে সমস্ত বক্তৃতা করেছেন, বিশেষ করে যে নেতা নিয়ে আপনি ডিম খাওয়ার কথা বলছেন, যে আমি বারবার ওর নাম ভুলে যাই, আক্তারের বক্তৃতা দেখেছেন আপনি? কি বিশ্রী ভাষায় উনি যে বলেছেন ওনার শয্যায় গিয়ে কি কি যেমন হয় তেমনি শেখ হাসিনার পতনে তার আনন্দ হয়েছিল, এগুলো তো মুখে উচ্চারণ করতে পারছি না আমি। তো যে সমস্ত রাজনৈতিক দলের নেতা এরকম একজন নেত্রী সম্পর্কে বা তার পতন সম্পর্কে কথা বলে, তো তার দলের সমর্থকরা তো তাকে তো এই ধরনের ট্রিটমেন্টই করবে। আমি তো থ্যাঙ্কস জানাই যে এখানে বড় ধরনের কিছু ঘটে নাই এবং একটা প্রতীকী প্রতিবাদ হয়েছে এবং এই প্রতীকী প্রতিবাদের মধ্যে শেষ হয়ে গেছে। এটা তো এমন কিছু না। আমার নিজের অভিজ্ঞতা থেকেও আমি দেখেছি এরকম ডিম মারতে, আমি দেখেছি কেক মারতে, মুখের উপরে দাঁড়িয়ে আছে, মুখের উপরে কেক ঢেলে দিয়েছে। তো এই জাতীয়, আপনি তো আমেরিকাতে আছেন, আমেরিকাতে তো এগুলো অতি সাধারণ ঘটনা। এটা নিয়ে তো মূর্ছা যাওয়ার কিছু আমি দেখি না এবং এটা নিয়ে এত পেঁচালেরও দরকার নাই। এবং এইটা নিয়ে আপনি যে বলছেন ইন্টারন্যাশনাল ভাবমূর্তি হয়ে যাবে, আরে ইন্টারন্যাশনাল বাংলাদেশকে নিয়ে অনেকে, আপনারা যে ওইখানে আছেন দেখেন না, আপনি জাতিসংঘে যান না একদিন, যাদের গিয়ে দেখে আসেন না? আপনারা যেটা নিয়ে চিন্তা করছেন যে ডক্টর ইউনূস গেল এবং সেখানে জানি কি হয়ে যাচ্ছে, তার দলের লোকেরা, তার দেশের লোকেরা কি করছে, এগুলো গণেকে। আপনি নিউ ইয়র্কের পত্রিকায় 1 ইঞ্চি রিপোর্ট আসছে কোথাও? বাংলা পত্রিকাগুলো ছাড়া এগুলোর গণেকে। এগুলো কি ঘটনা? এগুলো তো কিছুই না। যে ঘটনাগুলো যেটা হবে সেটা হচ্ছে আপনার দেশের মধ্যে গণতন্ত্র আছে কিনা, আপনি এখানে ক্ষমতা নিয়ে আপনি মানবাধিকার রক্ষা করছেন কিনা। আজকেও প্রায় 246 জন আওয়ামী লীগের ইয়েকে গ্রেপ্তার করা হয়েছে, আওয়ামী লীগ সমর্থক। কারণ আওয়ামী লীগ সমর্থক আপনি কিভাবে জানেন? তাদেরকে আইডি কার্ড আছে, এরা আওয়ামী লীগের লোক। আপনি রাস্তা থেকে কিছু লোক নিয়ে গেলেন, ফার্ম গেটে তো 300 লোক এমনিতে ঘুরে, 3000 লোক তো এমনি ঘুরে, সেখান থেকে আপনি 300 লোকের আওয়ামী লীগ নাম দিয়ে ধরে নিয়ে গেলেন। আবার আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে সেটা এরা যাতে ইয়ে না পায়, কি বলে, জামিন না পায়, সেই রকম ব্যবস্থা করব আমি। এইগুলোই হচ্ছে ইন্টারন্যাশনালি আলাপ করার বিষয়, যে রাজনৈতিক দল এবং একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি ওই একটা সরকার, ডক্টর ইউনূসের সরকার কি ধরনের আচরণ করছে, এখানে কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা, কিংবা যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারা এমন কোনো কার্যক্রম করছে কিনা যেটা জঙ্গিপনার দিকে চলে যাচ্ছে, তারা এমন কোনো কার্যক্রম করছে কিনা যেটা ডক্টর ইউনূসের সরকারকে তছনছ করে দিচ্ছে। এগুলো হচ্ছে আলাপের বিষয়। কিন্তু যেভাবে তারা এমন কোনো কার্যক্রম করছে কিনা, এখানেও একটু আপনার বিশ্লেষণ জানতে চাই। সম্প্রতি শেখ হাসিনার আরেকটি ভার্চুয়াল বক্তব্যের একটা অংশ বিশেষ শুনছিলাম, সেখানে তিনি বলছিলেন যে কবে ক্ষমতায় যাবে, কবে প্রতিশোধ নেবে, যেখানে পাবে সেখানেই ব্যবস্থা নেবার নির্দেশ দিচ্ছিলেন তিনি, এবং বলছিলেন মনে রাখবা বাংলাদেশ গেরিলা যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, এখন গেরিলা পদ্ধতি অনুসরণ করতে হবে, এরকম একটা কথার মধ্যে যা ভাবার্থ ছিল। কিভাবে কি মূল্যায়ন করে যে এমন কি কার্যক্রম, আপনি বলছেন এমন কোন কার্যক্রম করছে কিনা সেটি বিশ্লেষণ করতে হবে। কেমন কার্যক্রম আসলে তারা করছে?
তারা তো কার্যক্রম, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মিছিল করা যদি অপরাধ হয়ে থাকে তাহলে তারা সেই অপরাধ করেছে। এখন আপনি মিছিল করার প্রতিবাদ কি? মিছিল করার হচ্ছে যে আপনি তাদেরকে ধরে নিয়ে যাবেন? মিছিল করছে, আপনি তাহলে পাল্টা একটা মিছিল করেন, আপনি পুলিশ দিয়ে কেন করছেন? এই যে আওয়ামী লীগ এত ঘৃণিত একটা দল, যেটা আপনি সবাই মনে করছি আমরা 5 তারিখের পর থেকে এত বড় একটা ঘৃণিত দল, তো ঘৃণিত দলের লোকেরা যখন মিছিল করবে তখন জনতাই তো এদেরকে ধাওয়া দেওয়ার কথা। আপনার পুলিশ লাগতেছে কেন? তার মানে পুলিশ লাগতেছে, তার মানে হচ্ছে যে আপনি এখানে শক্তি প্রয়োগ করছেন। আপনার সেই আমরা তো আসলে জনতার ধাওয়া দেওয়াটাকে খুব কি এনকারেজ করছি, সেটা তো আবার মবে পরিণত হয়ে যায়, মানে সেটা তো আমরা চাই না, সেটা প্রতিরোধ করতে চাই বরং। হ্যাঁ, অবশ্যই মবে পরিণত হয় আপনি যদি সেটা করেন। আপনাকে তো বলছি না যে ওটা করেন, আপনি পাল্টা মিছিল করেন, আপনি পাল্টা তাদেরকেই প্রতিরোধের যদি জায়গা থাকে তাহলে করেন। সেটা মব না তো। সেই আপনি মিছিল করতে পারবেন না, কারণ আপনি বলেন যে তারা তোমাদেরকে করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই জায়গায় তোমরা করতে পারবে না। কিন্তু আপনি মিছিল করছে, সেটার জন্য আপনি গ্রেপ্তার করছেন যাদেরকে, তারা সবাই যে মিছিলে আছে সেই প্রমাণ কি? এবং এরা যে সবাই আওয়ামী লীগের সেটার প্রমাণ কি? এরা কি আইডি কার্ড গ্রহণ করতেছে কিনা, তাই না? তো আমি মনে করি যে 200-300 লোক ওইখান থেকে তেমনি তো ধরা যায় যে এগুলো থাকে। আমি এটা একটা ইনস্ট্যান্স দিচ্ছি যে আমি আপনাকে। এখন তারা কিভাবে তাদের রাজনীতি করবে সেটা তো আমি জানি না, শেখ হাসিনা কি নির্দেশ দিয়েছে সেটা আমি শুনিও নাই। এবং আপনি বলছেন এটা তো সোশ্যাল মিডিয়াতে আমি একটা দেখছি যে তোমরা প্রতিরোধ গড়ে তুলতে হবে, এটাতে যে কোনো নেতা নেত্রী যে কোনো তার কর্মীদেরকে বলবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা কি ঘরে বসে থাকবে? এবং ঘরে বসে থেকেও তো লাভ নয়। 5 তারিখের পর তো তারা দেখেছে যে ঘরে বসে থাকলেও তাদেরকে তাদের প্রতিপক্ষ উল্টো মামলা দিচ্ছে, তাদেরকে হামলা করছে, এমনকি নামাজরত অবস্থায়ও হত্যা করছে। এবং একজন নেতার মাকে আমি যেটা দেখলাম, একজন নেতা তার মায়ের সাথে দেখা করতে গেছে, তাকে কুপিয়ে মেরে ফেলছে। যে ধরনের কার্যক্রমগুলো হচ্ছে, আমি যেটা আগেও বারবার বলছি, আপনি জাতিসংঘে কে কারে গালি দিল, ডিম মারলো, এটা জাতীয় বিশ্ব ঘটনা তা না। বিশ্ব ঘটনা হচ্ছে যে দেশের মধ্যে আমরা মানবাধিকার কতটুকু রাখছি। আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে তাদের জনপ্রিয়তার যে বিষয়টা, জনপ্রিয়তার মাপকাঠি কি? আজকে দেখেন যে বিভিন্ন দেখা যাচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন যদি না হয় তাহলে আমরা যে মানে যেই রাজনীতির দিকে যাচ্ছি, আমরা যে অশান্তির দিকে যাচ্ছি, সেটা আরো বাড়বে। এবং আজকে বিভিন্ন জরিপে, আজকে যে ইনোভেশন যারা কদিন আগে একটা জরিপ করেছিল, তাদের দ্বিতীয় পর্বের আজকে জরিপে তারা বলছিল যে 45% লোক মনে করে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা ঠিক হবে না। সো আমি এই ধরনের জরিপের কোনো বিশ্বাসই করি না। কিন্তু সরকার পক্ষের লোকেরা তো এটা নিয়ে আবার তালি বাজিয়েছেন কদিন আগে, যে বলছেন যে এই অর্গানাইজেশনই বলেছে যে সরকার কত জনপ্রিয়। তো সেটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে এটাও যদি আপনি বিশ্বাস করতে হয় আপনাকে, তাহলে আপনি বলেন 45% লোক যদি বলে যে আওয়ামী লীগের ছাড়া নির্বাচন করা ঠিক হবে না, তার মানে কি দাঁড়ায়? এই নির্বাচনের গ্রহণযোগ্যতা কতটুকু থাকে? একটা বড় একটা রাজনৈতিক দলকে আপনি বাদ দিয়ে নির্বাচন করতে যাচ্ছেন। এটা সবগুলো আমি মনে করি যে সবগুলো পর্যালোচনা করলে আমরা আসলে দেশের মধ্যে রাজনীতিকে কোথায় নিয়ে যেতে চাই, আমরা আসলে কি ধরনের রাজনীতি চাচ্ছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কি ইনস্টেন্স রেখে যাচ্ছি, আমাদের এই ক্যাটেগরি গভর্নমেন্ট কি ধরনের আরেকটা সরকারের হাতে ক্ষমতা দিয়ে যেতে চাচ্ছে, আমরা কেমন একটা সোসাইটি তৈরি করে যাচ্ছি, এগুলোই হচ্ছে আলোচনার বিষয়। এগুলো আমাদের আইনের শাসন কোথায় যাচ্ছে, আমাদের মানবাধিকার কোথায় যাচ্ছে, সেই বিষয়গুলো। আইনের শাসন আমি আপনাকে এর আগেও বললাম যে যখন একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে আমি চেষ্টা করব তারা যাতে জামিন না পায়, এটা কি কোনো সোসাইটি হইতে পারে? এটা কোনো রাষ্ট্র হতে পারে? উনি কিন্তু অন রেকর্ড বলছে, এবং সেটা দেশের প্রতিষ্ঠিত পত্রিকাগুলোতে আছে, ফেসবুক পেজ না। বিডি নিউজে আমি দেখলাম, ওনার নিউজ এসছে, উনি পুলিশ কর্মকর্তাদের সাথে বলছেন। তাহলে এটা কোন ধরনের সোসাইটিতে আছি? আমরা আছি যে ডিম মারা নিয়ে তর্কে, এবং আমরা আছি যে জাতিসংঘে কি ঘোড়াটিম করে ফেলবে। আর দেশের মধ্যে আমরা যে 5 আগস্টের পরে যে কারণে আমরা কথা বলতে পারলাম না, গণতন্ত্র খুঁজলাম, আমরা নির্বাচন খুঁজলাম, এখন নির্বাচনের কোথায় মানে প্রয়োজন মনে করে না অনেকে।
নির্বাচন নিজেরা নির্বাচন মনে করে। নির্বাচন প্রসঙ্গ বলছিলাম পরে আসবো, কিন্তু কথায় বারবার নির্বাচন প্রসঙ্গই চলে আসছে। শুধু একটা বিষয় শুনে আমি নির্বাচন প্রসঙ্গে জনাব জহিরুল আলম আপনার কাছেও জানতে চাইবো, সেটি হচ্ছে এই যে এখন এই যে জনাব আনিস আলমগীর বলছে জিম মারার ঘটনা এত গুরুত্বপূর্ণ বিষয় কিনা, আপনারা বলছেন মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি, আমরা দেখলাম সরকারও একটা নিন্দা জানিয়েছে, প্রেস সচিব বলেছেন এরকম ঘটনা। কিন্তু এই নিন্দার আসলে এই নিন্দারও মাহাত্ম্য কতটা, যেটির কথা বলছিলেন জনাব আনিস আলমগীর, যে আসলে দেশে যেভাবে ডিম মারার ঘটনা খুবই অহরহ ঘটছে, আদালত চত্বরে ডিম মারা বা একটা আলোচনা আয়োজন থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, মবের শিকার যারা হচ্ছেন তাদেরকে, আমি মঞ্চ ৭১-এর কথা বলছি, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, পরবর্তীতে গিয়ে মামলা করে দেওয়া হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে, কি যে অভিযোগ সেটাও খুব স্পষ্টভাবে জানা যায় না। এরকম ঘটনা যখন দেশে ঘটছে, সেক্ষেত্রে সহিংসতার নিন্দা জানানোটা আসলে কতটা মানে যৌক্তিকভাবে জানানো হচ্ছে বলে মনে হয়? একটু বিশেষভাবে বলার ক্ষেত্রে একটু বিশেষভাবে যোগ করি, এই ঘটনাগুলোতে প্রেস সচিব দেখেন প্রেশার গ্রুপ, আসলে মব দেখেন না, প্রেশার গ্রুপ দেখেন, ওই ঘটনায় দেখেন সহিংসতা। না, এটা তো সরকার যে মানে খুবই বিব্রত এবং তাদের যে দুর্বলতার একটা মারাত্মক বহিঃপ্রকাশ ঘটেছে, এতে কোনো সন্দেহ নাই। এনসিপির যে চাপের কথা, আনিস আলমগীর আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? যে আমি এই বিষয়টি একটু শুনতে যাচ্ছিলাম, যে সাজিদ আলমের যে ফেসবুক পোস্টের কথা বলা, নির্বাচন কিভাবে হয় দেখে নেবেন, হ্যাঁ, এই একটা হুমকির মতো অবস্থা। এবং আপনারা বলছিলেন যে এই সরকারের ব্যর্থতার জায়গাগুলো তুলে ধরছেন, একটা জাতিসংঘের একটা অধিবেশনে এত জানাশোনা থাকা অবস্থাতেও এই একটা লেজে গোবরে অবস্থা আসলে করা গেল না, বা দেশের মধ্যেও যে পরিস্থিতিগুলোর কথা বলছিলেন, সরকারের গ্রিপ যে খুব কম, কন্ট্রোল যে খুব কম, দক্ষতা যোগ্যতা এই বিষয়গুলো যে খুব কম, সেটি একটা প্রতীয়মান হচ্ছে। তার উপরে যখন এরকম চাপ, তখন আসলে সামনে নির্বাচন আয়োজনটা কতটা ঠিকঠাক হবে? আপনিও বলছিলেন যে ৪৫% মানুষের একটা জরিপে যেটি আসছে, তাদের মতামত, সবগুলোর চাপ মিলিয়ে সামনে নির্বাচনটা ওই সেই পুরনো প্রশ্ন, হবে ফেব্রুয়ারিতে, হলে কেমন হবে? যদি হয় ফেব্রুয়ারিতে হবে, সেটা তো না, এই সরকার অধীনে যদি হয় তাহলে এটা ফেব্রুয়ারিতে হবে। অন্য সরকার আসলে আমি জানি না কখন হবে। আর ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে যাচ্ছে সেটা অনেক নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা আমি দেখি না, অনেক ভায়োলেন্ট হতে পারে। কারণ যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত হবে, ভোট কেন্দ্র দখলের রাজনীতির সাথে যুক্ত হবে, তারা সব বাইরে ঘোরাফেরা করছে। পুলিশ তাদেরকে ধরবে আমার মনে হয় না, কারণ পুলিশ এর মধ্যে বার্তা পেয়ে গেছে বিএনপি হয়তো সরকার গঠন করতে যাচ্ছে, সেজন্য বিএনপিকে ওয়াক ওভার দিচ্ছে তারা সব জায়গায়, এবং নির্বাচন যতই ঘনিয়ে আসবে হয়তো পুলিশ সেই ভূমিকাতেই থাকবে। সরকারি দলের না হয়েও বিএনপি সরকারি দল হিসাবে ট্রিটমেন্ট পাবে। আর এখানে সরকারি দল যেটা আছে এনসিপি, তাদের এমন কোনো শক্তি নাই যে তারা কোনো আসন থেকে একাভাবে লড়ে আসবে, বা সারা দেশে এমন কোনো ইম্প্যাক্ট তারা এখনো পর্যন্ত দেখাতে পারেনি। আমি জানি না সামনের দিনগুলো তারা কি দেখিয়ে দেবে, এটার মানে সম্ভাবনা আমি খুবই কম দেখি আর কি। আর এনসিপি যে ইলেকশন হতে দেবে না যেটা বলছেন, সেটা তো একটা অগণতান্ত্রিক কথাবার্তা। আবার রাজনৈতিক বাকওয়াজ বক্তৃতার মধ্যে যদি আপনি ধরেন, রাজনীতিবিদরা তো এটা বলেই, আপনি তাদের বক্তৃতাকে কেন তো করে দিচ্ছেন, অন্য নেতারাও তো এরকম কথা বলতো আগরুম বাগরুম, সে সময় তো এগুলো নিয়ে কথা বলেন নাই, তাদের যুক্তি। হ্যাঁ, কিন্তু যে কোনো ভাবেই হোক, তারা যে নির্বাচন হতে দেব না এই ধরনের কথা বলছে, সেটা নিঃসন্দেহে অগণতান্ত্রিক এবং এটা সমর্থনযোগ্য নয়। আবার আমি এনসিপি যে কারণে এটা বলতে চায় যে শাপলা পাওয়ার, আজকেও দেখলাম আমি তারা বলছে যে লাল শাপলা কিংবা সাদা শাপলা, যে কোনো একটা শাপলা দিতে হবে তাদেরকে। শাপলার উপর তাদের যদি এতই মানে এটা কি বলবো আগ্রহ শাপলা নেওয়ার জন্য, সরকারেরই বা সমস্যা কি শাপলা দিলে? শাপলা যদি সরকার তো এটা বলছে না যে শাপলা জাতীয় প্রতীক, সেই জন্য আমরা এটা দেব না। এবং কারণ আমাদের যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সবগুলোর ইয়েতে শাপলা আছে মনোগ্রামে, তারা যদি বলে যে এটা সরকারি মনোগ্রামে খুব ভালো করে খোদাই করা আছে, তো আমরা এটা কাউকে দেব না, সেটা একটু যুক্তি দিক। কিন্তু না, আমাদের যে কয়টা আছে সেই তালিকায় এটা নেই, এটা কোনো হতে পারে না। তালিকায় নেই, আপনি আরেকজন নেন, অসুবিধা কি? তালিকায় তো দাঁড়িপাল্লাও ছিল না, দাঁড়িপাল্লাকে কয়েকদিন আগে আবার ইয়ে করে আনছেন না, আপনারা নিয়ে আসছেন না। তো এনসিপি কে সেই সুবিধা দিতে অসুবিধা কোথায়? এবং যদি অসুবিধা হয়ে থাকে সেটা যথাযথ ব্যাখ্যা দিতে হবে।
যাতে ওরা কনভিন্স হয়। ওদের ওরা 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 একটা রাজনৈতিক দল হিসাবে যখন আসছে, তাদেরও তো চাওয়া পাওয়ার বিষয় আছে। আপনি তো শুধু দেব না বললেও হয় না, এটা বুঝাতে হবে এবং জনগণকে বুঝাতে হবে যে এরা বাড়তি চাপ দিচ্ছে আমাদেরকে, এরা বাড়তি আবদার করতেছে, যেটা রাষ্ট্রের রীতিনীতির সঙ্গে বা নর্মসের সঙ্গে যাচ্ছে না, যে সেই জন্য আমরা এই প্রতীক দিচ্ছে না। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রতীক তারা যদি চেয়ে থাকে, সরকারি যদি সেটার সীমাবদ্ধতা না থাকে, দিতেই পারে এখানে, এই তো।